নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। শুনছেন বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্ত উপন্যাসটি। আজ পড়ব উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। জ্যোতিদের বাড়ি শ্যামবাজারের কাছাকাছি। সেন্ট্রাল অ্যাভিনিউতে গাড়ি রেখে নামলাম। পথে কত লোক, কত বেলুন, কত মেলা, কত হাসি খুশি শিশু, কত দুঃখ ভোলা দুঃখী। পুজোর ওই কটা দিনে ভারী ভালো লাগে, সব কিছু ভালো লাগে। জ্যোতিদের বাড়ির সামনে বেশ বড় প্যান্ডেল হয়েছে। পুজো হচ্ছে ভিতরের চত্বরে। অ্যাম্প্লিফায়ারে পুরুতমশাই মন্ত্রোচ্চারণ করছেন। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। জ্যোতিদের গেটের বাইরে দিল্লি দেখো, বোম্বাই দেখো, কালকা গাড়ি, কলকাতা দেখো হচ্ছে। চোঙাওয়ালা কলের গান বাজাচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা গোল গোল চোঙে চোখ লাগিয়ে অদৃষ্টপূর্ব দৃশ্যাবলী চোখ দিয়ে গিলছে। গান শুনে থমকে দাঁড়াতে হলো। হেমন্ত মুখার্জির রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বাজছে। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, আমার ঘরে থাকাই দায়। কিন্তু রেকর্ডটি এমন স্পিডে বাজছে যে মনে হচ্ছে যেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চলছে। কোঁত কোঁত করে আওয়াজ বেরোচ্ছে। সে এক বীভৎস আওয়াজ। একা একাই হাসতে লাগলাম। কলকাতার পথে ঘাটে এমন কত মজাই না আছে, বিনি পয়সার মজা। জ্যোতি এসো এসো করে আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেল। একটি ঘরে রঞ্জন, সুগত ওরা সবাই গল্প করছিল, সে ঘরে নিয়ে গেল। সুগত শুধল, অঞ্জলি দিয়েছ? দিয়েছি। চলো আর একবার দেবে। আরে না, খেয়েছি যে। কি খেয়েছ? চা। চা আবার খাওয়া নাকি? চলো চলো, একা একা ভালো লাগে না। অগত্যা যেতে হলো। ডাকের সাজের ঠাকুর, তেলতেলে মুখ, লাবণ্য চুঁইয়ে পড়ছে। চোখ দুটি ব্যক্তিত্ব সম্পন্না। চোখের দিকে চাইলে মনে হয় এ দেবীর কাছে ভরসা করে কিছু চাওয়া যায়, চাইলে হয়তো পাওয়া যাবে। ফুল বেলপাতা হাতে নিয়ে পুরুতমশাইয়ের সঙ্গে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। কেন হয় জানি না, এই মন্ত্রের মধ্যে কি যেন জাদু আছে। একবার দুবার বললেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। নাভির কাছটা পিনপিন করে ব্যথায়। মনে হয় যেন যুগ যুগান্ত ধরে এমনি ভক্তি ভরেই পুজো করে আসছি। তিনবার অঞ্জলি দেবার পর সকলে মাথা নিচু করে গড় হয়ে প্রণাম করতে লাগলেন। আমিও মাথা নিচু করলাম, কিন্তু মায়ের কাছে কি কামনা করব ভেবে পেলাম না। নয়নার মুখটা মনে পড়ল। একটু আগে ও যখন আমার ঘরে বসেছিল, সেই পুজোর সকালের সূচি মুখটি মনে পড়ল। খুব ইচ্ছে হলো বলি, ঠাকুর তুমি আমার নয়নাকে কেবল আমার করে দাও, এ জন্মের মতো, বরাবরের মতো আমার একার করে দাও। ও আমার ভালোবাসা চিনতে পারুক। কিন্তু পরক্ষণেই কি যেন হলো। কোনো অদৃশ্য হাত যেন আমার মুখ চেপে ধরল। মনে হলো মা বছরে মোটে 3 দিনের জন্য আসেন। তার কাছে নিজের জন্য চাইব শুধু, সে বড় স্বার্থপরতা হবে। তার চেয়ে কামনা করি নয়না আমার সুখী হোক, 10 জনের একজন হোক। যেভাবে ও সুখী হতে চায় সেভাবে হোক। ও বাংলাদেশের সেরা মেয়ে হয়ে উঠুক। এবং এই কামনা করার সঙ্গে সঙ্গে আমি যে মাঝে মাঝে উদারও হতে পারি, সবসময় যে হ্যাংলামি করি না, এইটি জানা মাত্র ভীষণ গর্বও হতে লাগলো। ভারী ভালো লাগতে লাগলো। মহাষ্টমীর সকালটা যে অভীষ্ট সিদ্ধির সকাল নয়, এ যে মঙ্গল কামনার সকাল, এইটি ভেবেই ভীষণ আনন্দ হলো। আমিও মাঝে মাঝে বড় হতে পারি। এ জানা যে কত বড় জানা, সে কী করে বোঝাবো। অঞ্জলি দিয়ে ফিরে এসে সকলে মিলে সেই ঘরে গুলতানি শুরু হলো। সুগত বলল, তাহলে আমাদের যাওয়া ঠিক, কি বলো জ্যোতি?
নিশ্চয়ই, পাক্কা। জ্যোতি বলল, রিজুদাকে বলো না, ও খালি দর বাড়ায়, আর যেন কেউ কাজ করে না। বললাম, কাজ করবে না কেন? এমন চাকরি তো কেউ করে না, করলে বুঝতে। যা যা, তোর খালি বাজে কথা। রঞ্জন বলল, বুঝলাম, তা যাবে ঠিক কোন জায়গায়? হাজারিবাগ, সেখান থেকে কুসুমোভা, ক্যাম্প করা যাবে। তার মানে বেড়ানো, বিগ গেমস তেমন কিছু হবে না। বা হবে না কেন? গত বছরই সুগত একটা কোটরা মারল ছুলোয়াতে। শুয়োর আছে অনেক, তাছাড়া পাখির প্যারাডাইজ, চিতাও কম নেই। জ্যোতি বলল, সুগতদা তো কালি তিতির ও মুরগি আর রাখেনি ওখানে, সব শেষ। সুগত বলল, এমন বাড়িয়ে বলিস না, মানে হয় না। আমি বললাম, বেশ চলো, শিকার হোক চাই নাই হোক, 3-4 দিন জঙ্গলে থাকা তো হবে। কুসুমোভা আমার বড় ভালো লাগে। তাছাড়া আমাদের ছোটবেলার কত স্মৃতি ছড়িয়ে আছে ওখানে। কি বলো সুগত? যা বলেছ। মনে আছে রিজু, সেই বর্ষার রাতে ধান খেতে কারুয়ার সঙ্গে ছোটবেলায় খরগোশ মেরে বেড়ানো? বললাম, আছে। আর মনে আছে সেই রাত 2:30 নাগাদ মেঘ ফুঁড়ে পানুয়ানার টানের দিকের আকাশে কেমন চাঁদ উঠল? সুগত বলল, মনে নেই কি বলো, ও চাঁদের কথা আমি জীবনে ভুলব না। রঞ্জন বলল, রেমিনিসেন্স ছাড়, তাহলে আমরা যাচ্ছি? জ্যোতি বলল, হ্যাঁ তা তো যাচ্ছি, কিন্তু তোমাকে নিয়েই ভয়। মনে আছে গৌরী কারমার কাছে সেবারে কার পোষা শুয়োর মেরেছিলে জঙ্গলি ভেবে? কি কেলেঙ্কারি! রঞ্জনের এটা বড় দুর্বল স্থান। চটে গিয়ে বলল, যা যা, ওরকম সকলেরই 2-1 ভুল হয়। রিজুকে জিজ্ঞেস কর না, কার সঙ্গে গিয়ে ও মির্জাপুরের সম্বর ভেবে পা বাঁধা ঘোড়াকে গুলি করেছিল। আমার বেলায় তোদের যত সব মনে থাকে। অনেক দিন পর জমিয়ে আড্ডা মারা হলো। ঠিক হলো বিজয়া দশমীর একদিন পর ভোরে আমরা হাজারিবাগের দিকে রওনা হচ্ছি। জ্যোতির জিপেই যাওয়া হবে। আমি, জ্যোতি, রঞ্জন, সুগত। হাজারিবাগে এক রাত সুগতদের বাড়ি কাটিয়ে পরদিন ভোরে কুসুমোভা। কুসুমোভায় 3-4 দিন থেকে আবার ফেরা হবে কলকাতায়। নয়না বলেছিল রাত 8টা-9টা নাগাদ যেতে। 9:30টায় ওদের বাড়ি গেলাম। দেখলাম নয়না নেই, ওর দিদি ময়নাদি সেজেগুজে বসে আছে। ময়নাদি 1 বছরে যা মোটা হয়েছে তা বলার নয়, অথচ বিয়ের আগে দারুণ ফিগার ছিল। বাঙালি মেয়েরা যে কেন এমনই হয় জানি না। চা বাগানেও দেখেছি সাহেব ম্যানেজারের স্ত্রীরা সারাদিন বাগান করছে, রান্না করছে, ঘরের কাজ করছে, আর বাঙালি ম্যানেজারের স্ত্রীরা দিনরাত ঢাউস বজরার মতো খাটে বাঁধা অবস্থায় বেঁকে শুয়ে হয় ঘুমুচ্ছে, নয় নভেল পড়ছে। যাচ্ছে তাই। নয়নাও হয়তো বিয়ের পর এরকম হয়ে যাবে। ইস, ভাবা যায় না। শুধলাম, নয়না নেই? না, ও একটু পুজো মণ্ডপে গেছে, এক্ষুনি আসবে, তোমাকে বসতে বলে গেছে। আপনি একা যে, দিলীপদা কোথায়? আর বলো কেন ভাই, ছুটির মধ্যেও কাজ করে বড় সাহেবকে প্লিজ করছে। মনে মনে বললাম, এই রকম করে রোজগার করা টাকায় তৈরি বাড়ি যেন ধসে যায়, কোনো মানে হয়? ভাবছি আমিও তোমার সঙ্গে যাব। অবাক হলাম। বললাম, কোথায়? প্রতিমা দেখতে। হেসে বললাম, বেশ তো, খুব আনন্দের কথা। কিন্তু মনে মনে নয়নার উপর এমন রাগ হলো যে কি বলবো। ও কি জানে না যে ও একটু একা আমার সঙ্গে থাকলে আমার কতখানি ভালো লাগে? আমি কি ওদের ড্রাইভার যে পুজোর দিনে ওর মোটা দিদিকে প্রতিমা দেখিয়ে বেড়াবো? তাছাড়া সুজয় ওয়ার্কলেসটা কী করছে? সে নিশ্চয়ই ইয়ারদোস্তি নিয়ে আড্ডা মারতে বেরিয়েছে। আর আমারই যেন কোনো বন্ধু টন্ধু থাকতে নেই, তাদের সঙ্গে যেন আমি আড্ডা মারতে পারতাম না। রাগে গা জ্বালা করতে লাগলো। এমন সময় নয়না এলো।
সঙ্গে নীতিশকে নিয়ে। আবদারে গলায় বলল, রিজুদা, নীতিশদাকেও আমাদের সঙ্গে নিয়ে যাব কিন্তু। জোর করে হাসলাম, বললাম, বেশ তো, ভালো কথা। এ যাত্রা নীতিশের অগস্ত্য যাত্রা হলেই ভালো হতো। কি কুক্ষণেই আমি আজ এখানে এসেছিলাম। যদিও বা ময়নাদিকে সহ্য করা যেত, তার উপর নীতিশ, সোনায় সোহাগা। অফ অল পার্সনস নীতিশ সেন। সত্যি নয়না কি ভাবে আমাকে? আমি ওকে ভালোবাসি বলে কি ও মনে করে ও আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করাবে? ও বললেই বা আমি করব কেন? মহাষ্টমীর সন্ধেটাই আমার মাঠে মারা গেল। নীতিশ সেনের ড্রাইভার হয়ে প্রতিমা সন্দর্শনে যাব। দরজা খুলে সাহেব মেম সাহেবদের নামাবো ওঠাবো। ভাবতে পারি না আমি যথার্থই একটি কুকুর। আমাকে দেখে নীতিশ দেখানো বিনয়ের হাসি হাসল, বলল, কেমন আছেন? এই চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে। আপনি? ভালো আছি। ছুটি কদিন? দশমীর পরের দিনই চলে যাব সকালের প্লেনে। বললাম, আমি গত মাসে একবার গেছিলাম শিলং। আপনার ঠিকানা ছিল না, তাই দেখা করতে পারিনি। ও হো, আগে জানলে খুব ভালো হতো। আমাদের কোম্পানির গেস্ট হাউসে থাকতে পারতেন। বুঝলাম চাল দেখাচ্ছে। কেন, আমার কি থাকবার জায়গা নেই? বললাম, আমি পাইন উড়েছিলাম। বলল, ও, তাহলে তো কোনো কথাই নেই। নয়না ভিতর থেকে ফিরে এসে বলল, চলুন যাওয়া যাক। সবাই গাড়িতে গিয়ে বসলাম। বলবার কিছু নেই। আমি গাড়ি চালাচ্ছি, নীতিশ সেন আমার পাশে। সেই জীবনানন্দ দাশ নাটোরের বনলতা সেনকে ভালোবেসেছিলেন, আর আমি শিলংয়ের নীতিশ সেনকে ভালোবেসেছি। মধ্যে বেবাক সমুদ্র। একটি ট্রাফিক পুলিশ আচমকা হাত তুলল। কোনো ক্রমে ব্রেক কষালাম। ভিতরে ভিতরে ভীষণ টেনশনে ছিলাম। আমি মেজাজ দেখালাম। সে কি একটা বলল। আমি ওকে অগ্রাহ্য করে গাড়ি চালিয়ে দিলাম। ব্যাটা নম্বর নিল। আজকালকার লিটল লার্নিং ডেঞ্জারাস কনস্টেবলদের কিছু বলেও পার হবার উপায় নেই। তত্ত্ব কথা শুনিয়ে দেবে। আগেই ভালো ছিল। একগাল হেসে বলতাম, গলতি হো গয়া পাঁড়েজি। পাঁড়েজি গোঁফ ঝুলিয়ে গাল ফুলিয়ে বলতো, ঠিক কে হ্যায়, গলতি সভি কা হোতা, ফিন গলতি মত কিজিয়ে। নীতিশ মন্তব্য করল, কলকাতায় গাড়ি চালানো আজকাল সত্যি ডিসগাস্টিং, ভীষণ স্ট্রেন হয়। পেছন থেকে নয়না বলল, এমন কিছুই না, রিজুদা একটুতেই রেগে যান, বড় অধৈর্য উনি, এজন্য আরও বেশি স্ট্রেন হয়। তাছাড়া বললে কি হবে রিজুদা, আপনি বেশ জোরে গাড়ি চালান। ময়নাদি বললেন, তোর দিলীপদা কিন্তু খুব সাবধানী, বলেন শহরে 20 মাইলের বেশি জোরে গাড়ি চালানোই উচিত নয়। উনি কিন্তু খুব আস্তে আস্তে গুড গুড করে গাড়ি চালান। এমন রাগ হলো যে ইচ্ছে হলো বলি, গুডগুডবাবুর বাবা বোধহয় গরুর গাড়ির গাড়োয়ান ছিলেন, নইলে গুডগুডবাবু অমন ঈশপ ফেবলের কচ্ছপের মতো চলবেন কেন? জানবাজারে রানী রাসমণির বাড়ির সামনে গাড়ি দাঁড় করালাম। বেশ ভিড়। চত্বরে ঢুকলাম। নয়না এই রাতে আমার দেওয়া শাড়িটি পরেছে। আমাকে নিঃসন্দেহে সম্মানিত করেছে, নইলে মহাষ্টমীর রাতে আমার দেওয়া শাড়ি পরত না। নয়না আর নীতিশ আগে আগে চলেছে। নীতিশ একটি সিল্কের পাঞ্জাবি পরেছে আর ধুতি। পান খেয়েছে, হিরো হিরো তাকাচ্ছে, যাচ্ছে যেন রাজকুমার। ছেলেটা সত্যিই আমার চেয়ে দেখতে অনেক ভালো। ভগবানই আমাকে মেরে রেখেছেন। আমার চেহারা ভালো হলে কি আর নয়না আমাকে এমন করে ব্যথা দিতে পারত? একটু না একটু হলে ভালোবাসতই। নয়নাকে খুব খুশি খুশি লাগছে। নয়না ওর খুব কাজ ঘেঁষে হাঁটছে। দুজনে কি যেন বলা বলি করছে। নয়না হাত নেড়ে নেড়ে কি যেন বোঝাচ্ছে। নীতিশ বাধ্য বেড়ালের মতো ওর কথা শুনছে। ওদের কথা শুনতে পাচ্ছি না। ঢাকের শব্দে সব কথা ডুবে যাচ্ছে।
ময়নাদি আমার পাশে পাশে আসছিলেন। হঠাৎ বললেন, এই রিজু, তাড়াতাড়ি যেও না, আমি হারিয়ে যাব। দাঁড়ালাম। বেশ বললেন ময়নাদি, উনি যেন ছুঁচ, হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। নয়না আর নীতিশ অনেকখানি এগিয়ে গেছে। আমি যে আছি, আমার অস্তিত্ব পর্যন্ত ভুলে গেছে নয়না মনে হচ্ছে। খুশিতে আনন্দে বিহ্বল হয়ে আছে। দুধলি হাঁসের মতো সুখের জলে বেলি কাটছে। বেশ লাগছে কিন্তু পাশাপাশি দাঁড়ানো ওদের দুজনকে। নয়নার সরু কোমর, চূড়ো করে বাঁধা চুল, চমৎকার মরালি গ্রীবা। নীতিশের সুন্দর দীর্ঘ চেহারা, ধবধবে রং, সব মিলিয়ে চমৎকার মানিয়েছে। পর মুহূর্তে সংবিত ফিরে এলো। চমকে উঠলাম। আমি কি নয়নার দাদু যে নাতনি নাতজামাইকে জোরে দাঁড়িয়ে থাকতে দেখে আহ্লাদে আহা করছি? এতদিনে নিজের শত্রু নিজে চিনলাম না, শত্রুকে বাহবা দিচ্ছি। আমার কপালে দুঃখ নেই তো কার কপালে আছে? এতক্ষণ ব্যাপারটা সিরিয়াসলি ভাবিনি। হঠাৎ ঢাকের শব্দ, কাঁসরের শব্দ, আরতির নৃত্য থেমে যাওয়াতে একটি নিবিড় ক্ষণিক নিস্তব্ধতা, যা একমাত্র অনেক লোকের ভিড়েই অনুভব করা সম্ভব, তা সারা চত্বরে ঠাকুর ঘরে প্রত্যেকের মনে মনে ছড়িয়ে পড়ল। তারপরই একটি শিশু কেঁদে উঠল। একজন বৃদ্ধ থামে মাথা ঠেকিয়ে মা মা করে উঠলেন। কিন্তু সেই একটি নিস্তব্ধ মুহূর্তে আমার মনে হলো আমার ভিতরের সব কিছু ওই মুহূর্তটির মতোই নিস্তব্ধ, শীতল, ভ্যাকুয়াম হয়ে গেল। মনটা ভীষণ খারাপ করতে লাগলো নয়না আর নীতিশের কথা ভেবে। সত্যি সত্যি আমার নয়না সোনা আমাকে একটুও ভালোবাসে না। এই কথাটি প্রতি মুহূর্তে জানি, নতুন করে বুঝতে পাই, তবু যেন কেন মনে ধরে বিশ্বাস করতে পারি না। যেদিন কথা অন্তর থেকে বিশ্বাস করব, সেদিন এ পৃথিবীর উপর, জীবনের উপর সব আশা, সব ভরসা, সব ভালোবাসা আমার চলে যাবে। আমি তখন আমি থাকব না, আমার কিছুই আর বাকি থাকবে না। নয়না পেছন ফিরল, হাতছানি দিয়ে আমাকে ডাকল, চেঁচিয়ে বলল, রিজুদা, হারিয়ে গেলেন কেন? আসুন। ভিড় ঠেলে আমি ওর দিকে এগোতে লাগলাম। অনুক্ষণ তো আমি হারিয়েই যাই। ভাগ্যিস নয়না মাঝে মাঝে আমায় হাতছানি দিয়ে ডাকে। রঞ্জন বলল, এই জ্যোতি, কি হচ্ছে কি? আসতে চালা না, জিপ উল্টে মারবি নাকি? মারবার মতো ড্রাইভার আমি নই। সুগত বলল, তবু মেটাল ফেটিক বলে একটা কথা আছে তো, এত জোরে চালাবার তোমার কি দরকার বাবা? দরকার কিছুই নেই, এমনিই চালাই, মজা লাগে বলে। এবার গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ছেড়ে বাগোদরে বাঁয়ে মোড় নিলাম। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। কলকাতা থেকে বেরোতে বেরোতেই দেরি হয়ে গেছিল। এখন পথটা এঁকে বেঁকে চলেছে শালবনের মাঝে মাঝে। মাইল ৮-৯ গিয়ে কোনার ড্যাম, গমিয়া ইত্যাদি যাবার পথ পড়বে বাঁয়ে। আমরা সোজা চলে যাব টাটিঝরিয়া হয়ে হাজারিবাগ। যাই বলো রিজু, হাজারিবাগে এলেই আমাদের যেন কীরকম ভালো লাগে, তাই না? রঞ্জন বলল, যেন কি এক স্পেশাল ভালো লাগা। বললাম, আসলে আমরা এমন একটি বয়সে বন্দুক হাতে এখানের বনে পাহাড়ে পাগলামি করে বেরিয়েছি যে সে বয়সে সব কিছুকেই ভালো লাগতো। চোখটা সব কিছুকেই রামধনু দেখত। জ্যোতি বলল, এমন করে বলছো যেন কেওড়াতলার ইলেকট্রিক চুল্লির মধ্যে বসে কথা বলছো। তবে সে বয়সটা সত্যিই ভালো বয়স, মানে যে বয়সে কাক ডাকিলে কোকিল বলিয়া ভ্রম হয়, পরের বোনকে নিজের বোন অপেক্ষা অধিক সুন্দরী বলিয়া মনে হয়, সেই বয়স। তুই বড় ফাজিল হয়েছিস জ্যোতি, বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানিস না। জ্যোতি একটি হেয়ারপিন ব্যান্ড নেগোশিয়েট করতে করতে বলল, প্রাপ্তেষু ষোড়শ বর্ষেণ। রঞ্জন বলল, তোর আজকাল সত্যিই বেশি জ্ঞান হয়ে গেছে। জ্যোতি ছাড়বার পাত্র নয়, বলল, শাস্ত্র পড়েছ? শাস্ত্রে লিখেছে
অজ্ঞানকে জ্ঞান দিবে, হনুমানকে কলা খাওয়াইবে। অনেকক্ষণ একটানা টপ গিয়ারে জিপ চলছে গোঁ গোঁ করে বাঘের বাচ্চার মতো। সুগতটার ঝিমুনি মতো এসেছে। মাঝে মাঝে আমার কাঁধে মাথা রেখে ঝিমিয়ে নিচ্ছে। হেডলাইটের আলোটা লাফাতে লাফাতে চলেছে গাড়ির আগে আগে। হঠাৎ সুগত ঘুম ভেঙে চেঁচিয়ে উঠে বলল, আরে থামো থামো, চলেছ কোথায়? টাটি ঝরিয়া পেরিয়ে এলে যে। চা খাবে না? জ্যোতি কুতকুত করে হেসে উঠল, বলল, দাদার ঘুমটা ভালোই এসেছিল। তুমি কি খোয়াব দেখছো? টাটি ঝরিয়া নয় ওটা, টাটি ঝরিয়া সামনে, দাঁড়াবো নিশ্চয়ই। ঠান্ডায় আমার হাত জমে গেছে, স্টিয়ারিং ধরতে পারছি না। বললাম, সত্যি কথা, তুমি একটানা চালাচ্ছ অনেকক্ষণ জ্যোতি, এবার আমায় দাও। ও বলল, চলো টাটিঝরিয়া অবধি, এসে গেছি, তারপর নিও। টাটিঝরিয়ার পণ্ডিতজির দোকানে চা খাওয়া হলো, আর ছোট ছোট চৌকো চৌকো নিমকি। দোকানে শুনলাম এই রাস্তায় 11 মাইলের মাথায় একটি বড় বাঘকে প্রায় দেখা যাচ্ছে রাস্তা পার হতে। জ্যোতি বলল, রিজুদা, রাইফেলটা বের করে রাখি, যদি পাওয়া যায় পথে। রঞ্জন বলল, থাম তো তুই, এরকম কত রাস্তা পেরুনো বাঘের গল্প শুনলাম এ পর্যন্ত, কারো সঙ্গেই তো কখনো দেখা হলো না। বাঘ তোর মতো বরিশালিয়া কিনা যে হাটখোলায় বসে কীর্তন গাইবে। জ্যোতি টিপিক্যাল বরিশালিয়ার মতো উত্তেজিত হয়ে বলল, এই তো তোমার দোষ, রসিকতা করো করো, কিন্তু বদরসিকতা কেন? এখন জিপ চালাচ্ছি আমি, কেন জানি না আমার হাতে থার্ড গিয়ারটা মোটে বসছে না, কেবলই স্লিপ করছে। জ্যোতি পেছন থেকে ডিরেকশন দিচ্ছে, হ্যাঁ পুরো ক্লাচ করো, একটু উপরে ঠেলে ফেলো লিভারটাকে, হ্যাঁ। এমন সময় ওপাশ থেকে একটি ট্রাক আসলো। স্পিড কমালাম, সেকেন্ড গিয়ারে দিলাম, আবার থার্ড গিয়ারে দিতে গেলাম, এবং আমার সেই গণ্ডগোল, এবং সঙ্গে সঙ্গে রঞ্জন ফিসফিস করে বলল, চোখ চোখ, বাঘের চোখ। এদিকে গিয়ার ফাঁসার উপক্রম, কোনো রকমে ম্যানেজ করলাম। অ্যাক্সিলারেটর একদম ছেড়ে দিলাম। এমন সময় আমিও দেখলাম জিপের হেডলাইটে পথের ডান দিকে শালবনের আড়ালে একজোড়া লাল বড় চোখ জুলজুল করছে। দেখতে দেখতে জিপ গড়াতে গড়াতে প্রায় তার কাছাকাছি পৌঁছে গেল। আরে, এ যে সত্যি সত্যি বাঘ, রীতিমতো বড় রয়্যাল বেঙ্গল টাইগার। বেশ কায়দার সঙ্গে কলার তুলে আস্তে আস্তে রাস্তা পেরোলো ডান দিক থেকে বাঁয়ে। বন্দুক, রাইফেল সব পেছনে বাক্সবন্ধ, তার উপরে জ্যোতি আসন পিড়ি হয়ে বসে আছে। বাঘটা রাস্তা পেরিয়েই একটি বড় লাফ দিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। বাঘটা অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে জ্যোতি অদ্ভুতভাবে খিকখিকিয়ে হাসতে লাগল। সে এক বিচিত্র হাসি। তারপর রঞ্জনের কাঁধে টোকা দিয়ে বলল, কি হে সব জানতা, বাঘ হাটখোলায় কীর্তন গায় কি না দেখলে? তোমাদের দ্বারা শিকার টিকার হবে না, তোমরা বেহালা বাজাও। এমনভাবে বন্দুক প্যাক করে রেখেছ যে বন্দুকের বাক্স না বেহালার বাক্স বোঝে কার সাধ্যি। সত্যি সত্যি ব্যাপারটার অভাবনীয়তায় আমরা সকলে অবাক হয়ে গেছিলাম। সুগত বলল, তোমাকেও বলি হারি যাই রিজু, আর একটু হলে তো বাঘের লেজে বাম্পার ঠেকতো, অত কাছে যাবার কি দরকার ছিল? বললাম, আমি কি ইচ্ছে করে গেছি? মুখ নিচু করে ভালো করে গিয়ারটাকে নিরীক্ষণ করছিলাম, ইতিমধ্যে গাড়ি গড়িয়ে গেছে। জ্যোতি বলল, একটু হলে ঝুলিয়েছিলে, নিরস্ত্র অবস্থায় বাঘের থাপ্পড় খাবার মানে হয়? রঞ্জন একটা সিগারেট ধরিয়ে বলল, তা যা বলেছিস, হাতে বন্দুক থাকলে ব্যথা কম লাগত। হাজারিবাগের আলো দেখা যাচ্ছে, কনহারি, সিলাওয়ার আর সীতাগড়ার পাহাড় ঘেরা হাজারিবাগ। যতবার আসি ততবার নতুন করে ভালো লাগে। গয়া রোডে সুগতদের বাড়ি, চমৎকার, ছবির মতো। খিদমতগার চমনলাল বুদ্ধিমান লোক,
ইচ্ছে করলে কানে শোনে, নইলে শোনে না। খিচুড়িটা দারুণ রাঁধে, হাসিটা কর্ণমূলে পৌঁছনো এবং নয়নাভিরাম। পরদিন ভোরে উঠেই 1 কাপ করে চা খেয়ে কুসুমভার দিকে বেরিয়ে পড়া গেল। বরকাগাঁও রোড দিয়েও যাওয়া যায়, সিমারিয়া যাবার রাস্তা দিয়েও যাওয়া যায়। যখন আমাদের কারোরই কোনো বাহন ছিল না, তখন সিমারিয়ার পথে বানাদাগ অবধি আমরা সাইকেল রিকশায় চড়ে আসতাম কিচিং কিচিং করতে করতে। তারপর ঝুলি ঝালা নিয়ে পায়দাল মারতাম খোয়াই ভেঙে শালবনের পথ দিয়ে, অনেকখানি পথ। পথে বোকারা নদী পেরুতে হতো। নদীর বালুরেখায় কোটরা হরিণ খেলা করত। বহুদূর থেকে আমাদের দেখতে পেয়েই পালাতো। পথের বাঁদিকের ঝাঁকড়া অশ্বত্থ গাছে বড় বড় জিরহুল ফুলের মতো জাঙ্গিলেরা শীতের সকালের রোদ পোয়াতো। টাঁড় থেকে কালিতিতির ডাকত। সিরকার দিক থেকে বন মোরগ ডাকত কক্করা কক্করা বলে। ভারী ভালো লাগতো। হাঁটতে হাঁটতে দূরে কুসুমভার মাটির ঘরগুলি চোখে পড়ত। পুরনো নিম গাছটি, বন দেবতার থানের বটগাছটি, নয়াতালাওয়ের উঁচু পার। কারুয়া ছাগল চড়াতো গ্রামের সীমানায়। টিকি দুলে দৌড়ে আসত। ওর ভাই আশোয়া আসত। নাগেশ্বরওয়ার ঘরে নিমগাছের তলায় আমাদের আস্তানা হতো। পুরনো রাস্তা বেয়ে আমরা জিপে করে যাচ্ছি। রাস্তা অবশ্য খুবই খারাপ। তবু যে সময় আমরা এখানে হেঁটে আসতাম, সে সময়ে কোনো গাড়ি যে এখানে আদৌ আসতে পারবে তা ভাবাই যেত না। এখন গ্রামের অনেক উন্নতি হয়েছে বটে, কিন্তু সে প্রশান্তি যেন আর নেই। নেই সেই নিস্তব্ধ নিরুপদ্রবতা। কেমন শহর শহর ভাব হয়ে গেছে। নাগেশ্বরওয়ার ছেলে একটি ছাতার কাপড়ের কালো ড্রেন পাইপ পরে নিজেকে শাম্মী কাপুর মনে করে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। ভয় হলো এক্ষুনি না হাত পা ছুঁড়ে ও হাসিনো জুলফোওয়ালে জানে জাহাঁ মেহফিল মেহফিল হ্যায় শামা গান না জুড়ে দেয়। সেই চিৎকারে হয়তো চবুতরার সব কবুতর চটপটিয়ে উড়ে যাবে। যে একজোড়া রাজঘুঘু ঘুঘুর ঘু করে ঘুমের গানের নূপুর বাজাচ্ছিল, উদাসী শিশির ভেজা হাওয়ায় তারা ভয় পেয়ে যাবে। নয়াতালাও থেকে সবকটি শল্যী হাঁস সরসরিয়ে দ্রুত পায়ে জল সরাতে সরাতে সরবনের আড়ালে মুখ লুকোবে। মানে আমাদের সেই পুরনো কুসুমভা হারিয়ে যাবে। তবু ভালো লাগে। কলকাতাটা যে কি ক্যাটক্যাটে নাইলন শাড়ি পরা, ঠোঁটে রং মাখা মেয়ের মতো অন্তঃসার শূন্য দরিদ্র, তা জঙ্গলে না এলে বোঝা যায় না। কুসুমভা আমার সেই পুরনো সুরাতিয়া, আমার নয়নার মতো, যার কাছে এলেই নিজেকে স্নিগ্ধ সুস্নাত মনে হয়। কুসুমভায় এলেই, রাত কাটালেই আমি সুন্দর সুন্দর সব মৌসুমি ফুলের মতো স্বপ্ন দেখি। আমার ইচ্ছে করে আমার মতো নয়নাও স্বপ্ন দেখুক, ঘুমের মধ্যে কথা বলুক, মাঝরাতের টুঙি পাখির মতো ভালো লাগায় শিউরে উঠে ও পিটিটুং করে ঘুমের মধ্যে শীষ দিয়ে উঠুক। কুসুমভাতে 2 দিন হয়ে গেল। দুপুরে ছুলোয়া শিকার হলো। কালি তিতির, মুরগি, আশকল, তিতির, বটের, খরগোশ, অনেক কিছু মারা হলো। আমি কিন্তু মারিনি। নয়না আমাকে বারণ করেছিল। অনেক দিন থেকে ও এ বাবদে আমার সঙ্গে ঝগড়া করে আসছে, পাখি মারা নিয়ে। বলেছিল, আপনি যে পাখি মারুন, জানবেন আপনি হলুদ বসন্ত পাখিকে মারলেন। তারপর থেকে নিজে পাখি মারতে পারিনি আর। সুগত বলেছিল, তুমি একটি ফার্স্ট ক্লাস হিপোক্রিট। আমি ওকে বোঝাতে পারিনি। আমি কখনো কারো কাছে নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারিনি। নিঃসংকোচে আত্মপ্রকাশ করা হয়ে ওঠেনি। সুগতর মতো 2-1 জন তাদের চোখে তাদের বুদ্ধির প্রদীপ জেলে আমায় আংশিকভাবে আবিষ্কার করেছে মাত্র। চিল্কার ছড়পড়িয়ায় একবার 36 রাইফেল দিয়ে একটি কৃষ্ণসার হরিণ মেরেছিলাম দূর থেকে। গুলিটি মেরুদণ্ডে লেগেছিল।
হরিণটি ঝাউবনের বাড়িতে পড়ে ছটফট করছিল, কিন্তু উঠতে পারছিল না। কাছে দৌড়ে যেতেই দেখলাম হরিণটি খাবি খাচ্ছে। দু চোখ বেয়ে জলের ধারা নেমেছে। কি হলো জানি না, নিজের উপর বড় ধিক্কার জন্মালো। জলের বোতল খুলে তার মুখে গপ গপ করে জল ঢালতে লাগলাম। ঘৃণায় কি অপারগতায় তা জানি না, সে আমার হাতের জল খেলো না। এমন সময় স্থানীয় উড়িয়া শিকারী মার্কণ্ড এলো। এসে আমায় ঠেলা দিয়ে সরিয়ে শর্ট গান দিয়ে হরিণটির গলায় গুলি করল। একটু কেঁপে উঠে হরিণটি নিশ্চল হয়ে গেছিল। তখনও সুগত আমায় বলেছিল যে আমি ভণ্ড। হয়তো ভণ্ড, কারণ যে নিজের মনের সম্পূর্ণ নিষ্ঠুরতায় আস্থাবান নয়, তার এমন আংশিক নিষ্ঠুরতায় ভর করে প্রাণী হত্যা করা ঠিক নয়। আংশিক ভণ্ডামির চেয়ে সর্বই ভণ্ডামি শ্রেয়। জানি না আমি সত্যি সত্যি ভণ্ড কিনা জানি না, তবে যখন উড়ে যাওয়া তিতির কি আশকলের দিকে বন্দুক তুলি, নয়নার মুখটি মনে পড়ে যায়। সেই হলুদ কটকি শাড়ি পরা চেহারা, হলুদ বসন্ত পাখির কথা মনে পড়ে। গুলি করতে পারি না। আমার আবাল্য অভ্যাস, আমার বাহাদুরি প্রবণতার প্রশস্তি প্রাপ্তির সমস্ত প্রয়াস তখন অসার্থক হয়। বন্দুকের দু ব্যারেলের মাছির দুপাশে নয়না সোনার কালো চোখ দুটি ভেসে ওঠে। ট্রিগারে আঙুল ছোঁয়াতে পারি না, কিছুতে পারি না। আর বোধহয় কোনো দিন আমি পাখি হরিণ মারতে পারবো না। সুগতরা আমায় ওদের দল থেকে তাড়িয়ে দেবে। ওরা আমার কথা বুঝতে পারে না, আমায় ঠাট্টা করে, বলে নবদ্বীপে গিয়ে বৈষ্ণব হও। ওরা যে কেউ আমার মতো করে ভালোবাসেনি কাউকে কোনো দিন, আমায় তাই বোঝে না। সন্ধে হয়ে গেছে। আগামীকাল কোজাগরী পূর্ণিমা। ফুটফুটে জ্যোৎস্না উঠেছে। একা একা পানুয়ানার টাঁড়ের দিকের জংলি পথ বেয়ে হেঁটে আসছি। বেশ ঠান্ডা। দূরে গোন্দা বাঁধের উঁচু পাড় একটি পাহাড়ের মতো দেখা যাচ্ছে। একদল নাকটা হাঁস মাথার উপর দিয়ে চিউই চিউই করতে করতে আকাশ সাঁতরে কোনাকুনি উঠে গেল। তাড়াতাড়ি যাচ্ছে ওরা গোন্দা বাঁধের জলে। ঝুরকঝাড়ির ঝিল থেকে উড়ে আসছে একটি টিটি পাখি। টিটিরটি টিটিরটি করতে করতে পথের ডান দিকের জঙ্গলে ডেকে ডেকে উঠছে। চিতা টিতা দেখে থাকবে। আজ টস করা হয়েছে, মাচায় বসবে জ্যোতি আর সুগত। সকালে জঙ্গলে একটি হরিণের ন্যাচারাল কিল খুঁজে পেয়েছি আমরা। চিতায় মেরেছে হরিণটিকে কাল রাতে। বিকেল থাকতে ওরা গিয়ে মাচায় বসেছে। রঞ্জন ভালো রাঁধুনি। মুরগি রান্নার তত্ত্বাবধানে রয়েছে ও কুসুম ভাতে। পথটি একটি টিলার উপর দিয়ে গড়িয়ে এসে বুরোহি করমের নদী পেরিয়ে সিরকার দিকে চলে গেছে। নদীর কালভার্টের উপর বসলাম, পাইপটা ধরালাম। চমৎকার দুধুলি রাত, সুগন্ধি রাত, নিরুপম নির্জনতার রাত। ভাবলাম এমন রাতে নয়নাকে ক্ষমা করা যায়। নয়না শুধু খুশি হোক। আমার মতো সামান্য অকিঞ্চিতকর ছেলে এর চেয়ে বেশি কি আশা করতে পারে নয়নার মতো মেয়ের কাছ থেকে? কালভার্টের তলা থেকে একটি বড় গিরগিটি বলে উঠল, ঠিক ঠিক ঠিক। অমনি টিটি পাখিটা কোত্থেকে জঙ্গল ফুঁড়ে ডাকতে ডাকতে কাঁপতে কাঁপতে আমার দিকে উড়ে আসতে লাগলো। চিতাটা কি আমার দিকে আসছে? আমি ভয় পেলাম। হঠাৎ আমার মনে হলো এ কোনো শরীরী চিতা নয়, এ আমার ছদ্মবেশী অশান্ত কামনা। আমার এই মুহূর্তের সমস্ত মহত্ব ও উদারতাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে সে আমার দিকে এগিয়ে আসছে, ছায়ার আড়ালে আড়ালে নিঃশব্দে এগিয়ে আসছে। ও আমাকে মহৎ হতে দেবে না। ও আমাকে বরাবর এমনি একজন সস্তা সামান্য হীন সাধারণ মানুষ করে রাখবে। আমি কোনো দিন নয়নার ভালোবাসার যোগ্য করে তুলতে পারবো না নিজেকে। শুনলেন বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্ত উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব।
কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।